আমার স্ক্রিনটা ভিজিবল তো? হ্যাঁ হ্যাঁ ওকে। তো দেখুন, আপনার জন্য আমি যে কোর্সটা সাজেস্ট করব সেটা হচ্ছে মাস্টার ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন। সেখানে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। যেমন ফার্স্টে আপনার থিওরি পোর্শন থাকবে, যেখানে আপনি ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যাপারে জানছেন। তার সাথে আপনার একটা বাস্তুর পার্ট থাকবে, যেখানে আমরা বাস্তুতে কিভাবে কাজ করব সেটার ব্যাপারে জানবো। এবং এর সাথে থাকবে এস্টিমেশন অ্যান্ড হ্যান্ড স্কেচ, এটা একটা পার্ট। এটা ছাড়া সফটওয়্যারের মধ্যে যেরকম অটোক্যাড থাকবে, 3ds ম্যাক্স আছে, তার সাথে ভিরে থাকবে, রেভিট আর্কিটেকচার আছে, স্কেচআপ উইথ ভিরে, ফটোশপ অ্যান্ড লুমি। তো এই প্রত্যেকটার কি কি কাজ এবং আমরা কি করে এগুলোকে অ্যাপ্লাই করছি আমি সেটা আপনাকে দেখাচ্ছি। এক সেকেন্ড। ফার্স্টে আমি যেরকম বললাম থিওরি পার্টে যাই। থিওরিতে আমরা কি কি জিনিস নিয়ে পড়বো, যেমন ফার্স্টে আমরা স্টাইলস এর ব্যাপারে পড়বো, যে ইন্টেরিয়র ডিজাইনিং এ কি কি ধরনের স্টাইলস এর কাজ হয়েছে আগে, বা কিরকম সাধারণত কাজ হয়ে থাকে, কি কি প্যাটার্নস থাকে সেটার ব্যাপারে জানবো। তারপরে আমরা একটু ইন্টেরিয়রের হিস্ট্রির ব্যাপারে জানবো, মানে প্রথম যুগ থেকে এখন অবধি ডিজাইনিং এর মধ্যে কি চেঞ্জ এসেছে। দেখুন, ইন্টেরিয়র ডিজাইনিং তো আগে ওরকম ভাবে ছিল না, এখনই ব্যাপারটা বেশি সকলে করতে চাইছে, আরো দরকারিও হয়ে পড়ছে। কিন্তু তবুও লোকে আগে ঘর সাজাতো, ঘর ডিজাইন করতো, সেটা একটা আলাদা মোডে ছিল। সেইখান থেকে এখন অবধি কিরকম চেঞ্জেসটা হয়েছে সেটাই আমরা এখানে দেখব। এরপরে যেমন একটা রুমের মধ্যে আমি একটা স্মুথনেস, মানে আমি যখন রুম ডিজাইন করছি আমাকে যে কোনো রুমের মধ্যে একটা স্মুথনেস বা একটা হারমোনি, যেটা দেখে আমার ভালো লাগছে, দেখে একটা ফ্রেশ লুক লাগছে, সেটা ক্রিয়েট করব কি করে সেটা আমরা এখানে বলবো। এই যে হারমোনি ক্রিয়েট করছি কি করে, বা একটা রুমের মধ্যে আমি কন্ট্রাস্ট দিতে চাইছি, মানে কালার কম্বিনেশনস আলাদা আলাদা ধরনের। এবার ধরুন আমি এখানে টেক্সচার কন্ট্রাস্ট, এখানে কন্ট্রাস্টের আলাদা আলাদা টাইপ থাকবে, সেই অনুযায়ী কোন কন্ট্রাস্টটা আপনার ডিজাইনিং এর সঙ্গে যাচ্ছে সেটা আপনি চুজ করতে পারেন। যেমন এখানে শেপ কন্ট্রাস্ট থাকছে, মানে যেখানে আপনি কালার্স গুলোকে শেপ মোডে বানিয়ে সেই অনুযায়ী আপনি কন্ট্রাস্টিং করছেন। এটা যেমন কালার কন্ট্রাস্ট, মানে শুধুই কালার থাকছে, এর মধ্যে কোনো প্যাটার্নস নেই, ডিজাইনস নেই, শুধুই কালার থাকছে। আবার এটা হচ্ছে টেক্সচারস কন্ট্রাস্ট, মানে এখানে যা থাকবে সব টেক্সচারের উপরেই থাকবে, তার মধ্যেই কম্বিনেশনস করা। এরপরে আসছি আমরা যেমন মেজারমেন্টস এর পার্ট। মেজারমেন্টসটা হচ্ছে ইন্টেরিয়রের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আপনি যে জায়গাটা বানাচ্ছেন তার মেজারমেন্ট গুলো যতক্ষণ না অ্যাকিউরেট হচ্ছে, আপনি যে ডিজাইনটা করবেন সেটা এক্সিকিউশনে গিয়ে পারফেক্ট হবে না। তো আমাকে আগে জানতে হবে যে রুমগুলোর স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি হতে পারে, মানে প্রত্যেকটা রুমেরই একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে, তো সেটার স্ট্যান্ডার্ডটা কি থাকে, ফার্নিচারস গুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি থাকে, আমরা রুমের মধ্যে মেজারমেন্টস গুলো তুলবো কি করে, মানে বুঝবো কি করে কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করা উচিত বা কোন জায়গায় সেটেল হবে সেটা আমরা বুঝবো, সেই জিনিসগুলোর ব্যাপারে জান। তারপরে আমরা একটু বিল্ডিং মেটেরিয়ালের ব্যাপারেও পড়বো। মেইনলি বিল্ডিং মেটেরিয়ালের ব্যাপারে আমাদের খুব ডিটেলে এরকম নয় যে জানতে হবে যে আমাদের বিল্ডিং মেটেরিয়াল নিয়েই কাজ করতে হবে, আমাদের অ্যাটলিস্ট একটা আইডিয়া থাকা উচিত যে বিল্ডিং এ কি কি মেটেরিয়াল ইউজ করা উচিত। কারণ মেইনলি বিল্ডিং বানাচ্ছে আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার, এবার তারা কি কি জিনিস ইউজ করেছে বা কি কি হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডস গুলো আমাকে জানতে হবে। তাহলে কি পরে যখন আমি কাজ করতে যাব সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না। ধরুন আপনি কোনো ওয়ালে ওয়ালপেপার ডিজাইন করতে চাইছেন, সেই ওয়ালটা ড্যাম্প রয়েছে, এবার সেটাকে যদি আমি কিওর করে না এগোই, পরে আপনি কাজ করে যাওয়ার পরে সমস্যা হবে যে ইন্টেরিয়র ডিজাইনের জন্য রুম ডিজাইনের সমস্যা হয়েছে। তো তাই জন্য আমরা আগে থেকে ব্যাপারগুলোকে ক্লিয়ার করে রাখবো। এরপরে যেমন একটা ফায়ার প্রুফিং এর ব্যাপার আছে, মানে আমি যদি বিল্ডিংটাকে বা আমার রুমটাকে ফায়ার প্রুফ করতে চাইছি সেক্ষেত্রে আমার কি কি ম্যাটেরিয়াল ইউজ হতে পারে, সেগুলোকে আমরা কি করে অ্যাপ্লাই করব সেটার ব্যাপারে জানবো। এরপরে আমরা চলে যাচ্ছি ইন্টেরিয়রের মেইন এলিমেন্টস এর উপরে, যেটার উপরে মেইনলি কাজ হবে। এগুলো আমরা আগে থিওরিটিক্যাল আইডিয়াস নিলাম, এবার কাজ হবে কিসের উপর, যেমন কালারস এর উপর। কালারসটা ইম্পর্টেন্ট জিনিস, আমার রুমের মধ্যে কালারসটাই সবার আগে আমরা দেখতে পাই, তো এটার কম্বিনেশনটা বোঝাটা খুব দরকার। যেমন বেসিক কালার হয় রেড, ব্লু অ্যান্ড ইয়েলো, এটা থেকে আমরা কত ধরনের কম্বিনেশনস বার করতে পারছি, তার লাইট শেড, ডার্ক শেড, আমি রুমের মধ্যে কি কম্বিনেশন দিলে বেটার লাগবে সেইগুলো আমরা দেখি। এই যে মিক্সিংটা আমরা কিরকম ভাবে করছি, টেক্সচার ইউজ করলে কোন টেক্সচারটা ভালো লাগবে, কোন টেক্সচারটা দেওয়া উচিত হবে না, কত ধরনের টেক্সচার হয় সেটার ব্যাপারে জানবো। তারপরে যেমন লাইটস এর ব্যাপারে জানবো, কত ধরনের লাইটস হয়, কোথায় কোন লাইট দেওয়া উচিত, আলাদা আলাদা প্যাটার্নস এর রয়েছে। স্পেস ম্যানেজমেন্টের ব্যাপারে জানবো, যেমন ইন্টেরিয়র ডিজাইনারের কাজ যেরকম রুমটাকে সুন্দরভাবে ডিজাইন করা, সেটাকে ইউজেবলও করে দেওয়া, মানে আমি একটা রুমকে এরকম বানাতে পারি না যে প্রচুর কালার্স প্রচুর ফার্নিচার দিয়ে কনজাস্টেড বানিয়ে দিই। আমি একটা সুন্দর এরিয়া রাখতে হবে যেখানে আমার চলাফেরার জায়গা থাকবে, একটা স্পেস থাকবে, সেটা আমরা এখানে ম্যানেজ করা শিখবো। এবার এটা শুধুমাত্র অ্যাপার্টমেন্টের জন্য নয়, আমরা অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট, কফিটেরিয়া যে কোনো জায়গার জন্যই আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করব। কারণ ইন্টেরিয়র ডিজাইনিংটা শুধু অ্যাপার্টমেন্টের জন্য হবে না,
এটা আপনি কমার্শিয়াল হোক, অ্যাপার্টমেন্ট হোক, সব জায়গায় ইউজ করার জন্য। এরপরে যেমন হচ্ছে পেন্টস এর ব্যাপারে আসি। পেন্টস কত ধরনের হবে, কোন জায়গায় কোন পেন্ট ইউজ হবে, যদি ওয়ালে ইউজ করছি সেখানে ওয়াল পেন্টস এর মধ্যে কি কি টাইপস থাকছে। তারপরে যেমন ফার্নিচার্স রয়েছে, কি কি ফার্নিচার্স এর চেঞ্জ রয়েছে, মডার্ন কি কি ফার্নিচার রয়েছে, পুরোনো দিনের ফার্নিচার্স গুলোর মধ্যে কি কি ছিল, কিরকম ডিজাইন প্যাটার্ন ছিল, সেগুলোর ব্যাপারে জানবো। এদের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কি হতে পারে সেটার ব্যাপারে জানবো। তারপরে আসবো আর্গোনমিক্সে। যেমন আর্গোনমিক্সটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি ধরুন আমি একটা কিচেন ক্যাবিনেট ডিজাইন করছি, সেখানে যার জন্য কিচেন ক্যাবিনেটটা ডিজাইন হচ্ছে তার হাইট অনুযায়ী আমরা এই পুরো জিনিসটাকে ডিজাইন করছি। মানে স্ল্যাবস গুলো কিরকম হবে, র্যাকস কিরকম হাইটে হওয়া উচিত, একজন মানুষ যদি বসছে চেয়ার টেবিলে বসছে তাহলে চেয়ারের হাইট টেবিল থেকে কতটা হওয়া উচিত, চেয়ারের হাইট কতটা হওয়া উচিত, ডিস্টেন্স কতটা হওয়া উচিত, সবগুলোই আমরা এখানে দেখব। এই যে যেমন ধরুন আপনি কাবার্ড ডিজাইন করছেন, কাবার্ডের মধ্যে আমি র্যাকস বানাবো, গ্যাপিং দেবো, সেটার কি হাইট হওয়া উচিত, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। এরপরে হচ্ছে ওয়াল প্যানেল। ওয়াল প্যানেলিং কি, আমি যেমন ওয়াল প্যানেল কোনো খালি ওয়ালের মধ্যে ডিজাইন করতে গেলে সেক্ষেত্রে আমাকে কি কি মেজার্স চেক করতে হবে। আবার যদি কোনো ওয়ালের ডিজাইন অলরেডি থাকে সেটাকে আমরা ফিট করে নতুন ধরনের ওয়াল প্যানেল কি করে অ্যাপ্লাই করতে পারি সেটাও আমরা এখানে দেখব। এরপরে আসছে ডোরস উইন্ডোজ এর ব্যাপার। যেমন আমাকে তো রুমের আমি যখন ডিজাইন করছি সেখানে ডোরস উইন্ডোজ স্টেয়ার্স এগুলো থাকছে। এবার এর প্রচুর ধরনের প্যাটার্নস রয়েছে। এবার কোন প্যাটার্নটা স্পেসিফিক্যালি আমার ডিজাইনের জন্য যাবে সেটা আমি কি করে বুঝবো। তার জন্য আমাকে আগে জানতে হবে যে কত ধরনের প্যাটার্ন হয়। তো আমরা এখানে এই প্যাটার্নস গুলো দেখব, কত ধরনের ডোরস হবে, কত ধরনের উইন্ডোজ হচ্ছে, কত ধরনের স্টেয়ার্স হচ্ছে, সেগুলো কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি সেটার ব্যাপারে জানবো। এরপরে আসবো আমরা ফল সিলিংস এর ব্যাপারে। ফল সিলিং এও আলাদা আলাদা মেটেরিয়াল ইউজ হবে। যেমন দেখতে পাচ্ছেন প্লাস্টার রয়েছে, জিপসাম বোর্ড রয়েছে, পিভিসি রয়েছে, পেইন্ট রয়েছে, উড রয়েছে। এবার প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় ইউজ করা যেতে পারে। যেমন ধরুন কেউ চাইছে আমি ওয়াশরুমের মধ্যে বা বাথরুমের মধ্যে আমি ফল সিলিং করাবো, সেক্ষেত্রে আমরা যেরকম উড ইউজ করতে পারবো। তো সেরকম ভাবে আমাদের দেখতে হবে যে কোন জায়গায় আমরা কোনটা ইউজ করতে পারি। তো আমরা এখানে সেটার ব্যাপারেই জানবো যে কত রকমের ফল সিলিং হবে এবং কোন ফল সিলিং এর প্যাটার্নটা ম্যাটেরিয়ালস হয় আমরা কোন জায়গায় ইউজ করতে পারছি। এরপরে আসছে যেমন ল্যামিনেটস এর ব্যাপার। মানে দেখুন এই যে থিওরি পার্টে আপনি প্রত্যেকটা স্টেপ কিন্তু শিখতে পাচ্ছেন, মানে ল্যামিনেট কি করে ইউজ করছেন, ফ্লোরিং কি করে যাচ্ছেন, আপনি সিলিং কি করে করছেন, প্রত্যেকটা পার্ট। তাহলে কি আপনার ফার্স্টে একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে আমি কি নিয়ে কাজ করতে চলেছি। এবার এই আইডিয়াটাকে আপনি ভিজুয়ালি অ্যাপ্লাই করছেন সফটওয়্যারের উপরে, সেই ভিজুয়ালি রিপ্রেজেন্টেশনটা আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন। তো এখানে যেমন ল্যামিনেটস এর আমরা ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি। তো এখানে যেমন দেখুন ফ্লোরের মধ্যে এক রকমের ল্যামিনেট ইউজ হচ্ছে, ফার্নিচারে হলে সেখানে আরেক ধরনের হবে, ওয়ালে হলে সেখানে আলাদা হবে। তো কোন জায়গায় কি ধরনের ল্যামিনেট যাচ্ছে, উডের কি ইউজ রয়েছে, ভিনারের কি ইউজ রয়েছে, এগুলো আমরা এখানে জানবো। তারপরে যেমন ফ্লোরিং এর ক্ষেত্রে ফ্লোরিং এ কাজ করতে গেলে কি কি মেটেরিয়াল লাগছে, কোথায় কোন মেটেরিয়াল দিয়ে আমরা কাজ করতে পারছি। সাউন্ড প্রুফ করতে গেলে কি কি মেটেরিয়াল লাগছে। যেমন আমরা তো শুধুমাত্র রুম ডিজাইন করছি না, আমরা রেকর্ডিং স্টুডিও ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আমাকে রেকর্ডিং স্টুডিওটাকে আরো স্পেশালি সাউন্ড প্রুফ করতে হবে। তো সেখানে আমাকে যেমন ওয়ালস কেও সাউন্ড প্রুফ করতে হয়, ফার্নিচার কেও সাউন্ড প্রুফ করতে হয়। তো আমরা কোন ম্যাটেরিয়াল কোথায় ইউজ করতে পারি। বা ধরুন আমি অফিস বানাচ্ছি, সেক্ষেত্রে আমি কনফারেন্স রুম, ডিরেক্টরস রুম, বোর্ড রুম, এগুলোকে আমাকে সাউন্ড প্রুফ বানাতে হচ্ছে, সেখানে আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করব। তারপরে যেমন এয়ার কন্ডিশনার্স, অনেক ধরনের এয়ার কন্ডিশনার্স হয়। এবার কোনটা কোন জায়গায় প্লেস করা যায়। যেমন আমি যদি আহ, হ্যাঁ বলুন দাদা। হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম। না না, আমি কিছু ও আচ্ছা, জিজ্ঞেস করিনি। আচ্ছা আচ্ছা। তো ধরুন আমি শপিং মল ডিজাইন করছি, তো শপিং মলের ক্ষেত্রে আমি এরকম উইন্ডো এসি ইউজ করতে পারবো না, সেখানে আমার ডাক্স লাগবে। এবার ডাক্স গুলোকে আমি আমার এই ডিজাইনের মধ্যে কি করে অ্যাপ্লাই করছি, কারণ এগুলো তো থাকবে, তবু আমাকে ফল সিলিংও করতে হবে। তো আমি দুটোকে অ্যাডজাস্ট করবো কি করে সেটা আমরা এখানে দেখি। তারপরে যেমন কিচেন চিমনি থাকবে, চিমনিরও আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে। আমি যদি ঘরে করছি সেক্ষেত্রে এই ধরনের চিমনি গুলো থাকবে। যদি আমি শপিং মল, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টে করছি সেখানে ওপেন এরিয়া কিচেন থাকে, সেখানে ডাক্স থাকবে। সেম ওয়েতে আমরা সেগুলোকেও কি করে এর মধ্যে সেট করছি সেটা দেখব। এইটা হচ্ছে ডিজাইনিং এর একটা প্রসেস, মানে এই প্রসেসে মেনলি কাজ হয়। যেমন ফার্স্টে আমরা ইনিশিয়ালি ক্লায়েন্টসের সাথে কথা বলছি, যে তার কাছে আইডিয়া নিচ্ছি কিরকম ভাবে সে করতে চাইছে, তার কিছু আইডিয়া রয়েছে কিনা। তারপরে সেটা দিয়ে আমরা একটা কনসেপ্ট রেডি করছি, যে আমরা এরকম ভাবে ব্যাপারটাকে এক্সিকিউট করতে চলেছি। এবার এটারই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা এখানে লেআউট ডিজাইনিং এ দেখাচ্ছি, যেখানে আমরা এই সফটওয়্যারস গুলোর ইউজেস করছি, অ্যাপ্লাই দেখছি। তারপরে এর মধ্যে মেটেরিয়াল কিরকম হবে, ফার্নিচার কি হবে,
লাইট এফেক্টস কিরকম বসবে, তার বাজেট কি হবে, দেন ফাইনাল টাচ আপ করে আমরা কমপ্লিট করছি। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিজাইনিং এর প্রসেস। এইভাবেই আমরা ডিজাইনটাকে করব। এরপরে আসছে বাস্তুর পোর্শন। এই বাস্তুটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে আপনি ধরুন যখন নতুন ডিজাইন করতে স্টার্ট করবেন, আপনাকে দেখবেন অনেকেই বলবে যে আমাকে বাস্তু অ্যাপ্রুভ প্ল্যান ডিজাইন। তো বাস্তু ব্যাপারটা কি, ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ, স্কাই, এগুলোর জন্য, এগুলোকে মিলিয়ে একটা যে পজিটিভ এনার্জি তৈরি হয়, সেটা যার জন্য আমরা রুমটা ডিজাইন করছি বা এরিয়াটা ডিজাইন করছি, তার যাতে হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপেরিটি বাড়ে, তার জন্যই বাস্তু অ্যাপ্লাই করা হয়। এবার এটার দুটো পথ রয়েছে। এক হচ্ছে আমি এখানে ধরুন আপনার কাছে খালি এরিয়া রয়েছে যেখানে রুম ডিভিশনস করা নেই, ধরুন বেডরুম, বাথরুম এরকম করে ওয়াল দিয়ে ডিভিশন করা নেই, খালি প্লট রয়েছে, সেটাকে আমরা বাস্তুতে নিয়ে গিয়ে এরকম ভাবে ডিরেকশন ওয়াইজ রুমগুলোকে সেটেল করতে পারি। মানে কোন রুম কোন দিকে হওয়া উচিত, কোন জায়গায় কি বসাতে পারি, সেটা আমরা সেটেল। আর একটা হচ্ছে ধরুন আপনার কাছে রুম রেডি রয়েছে, সেখানে বলছে যে আপনাকে বাস্তু কিছু রেমেডি দিতে হবে, মানে আপনাকে কিছু আইডিয়াস দিতে হবে যাতে বাস্তুর প্রবলেমস গুলো চলে যায়। সেক্ষেত্রে আমরা এরকম ধরনের কিছু রেমেডি দিতে পারি, যেখানে ধরুন আপনাকে কোথাও মিরর প্লেস করতে হচ্ছে, কোথাও প্লান্ট প্লেস করতে হচ্ছে, কিছু ফার্নিচার্স এ চেঞ্জ করতে হচ্ছে, কালার্স এ চেঞ্জ করতে হচ্ছে। এগুলো হবে আপনার বাস্তু রেমেডি, মানে এগুলোতে আপনি টিপস বা আইডিয়াস দিচ্ছেন। তো এটা প্রত্যেকের ক্ষেত্রে চেঞ্জ হতে থাকে, মানে আপনার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে এই আইডিয়াস গুলো। তো আমরা জানবো যে কোন সিচুয়েশনে কোন পার্টটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, বাস্তুর কোনো কি ফর্মুলা থাকে? হ্যাঁ, মানে যেমন ধরুন আপনি যখন প্লট করছেন সেক্ষেত্রে আপনার ফর্মুলা থাকবে কোন সাইডে কোন রুম হওয়া উচিত, এই যে ডিরেকশন ওয়াইজ আমরা করতে পারি। আর যখন আপনি রেমেডিস দিচ্ছেন, রেমেডিস এর জন্য আপনার নোটস থাকবে, টিপস থাকবে যে কোন সিচুয়েশনে আপনি কোনটা করতে পারেন। এরপরে আসবো আমরা শীট ড্রয়িং। এই শীট ড্রয়িংটা মানে এটাই নিয়ে আগে কাজ হতো, ঠিক আছে, মানে সবার ফার্স্টে যখন ডিজাইনিং এর কনসেপ্টটা আসে তখন শীট ড্রয়িং এ হতো। এখন যেমন প্রচুর সফটওয়্যারে কাজ হয়, তো আমরা শীট ড্রয়িংটা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এখানে আমরা করব কি, ফার্স্টে এরকম একটা প্ল্যান ডিজাইন, মানে আমি যে এরিয়াটা ডিজাইন করতে চাইছি তার একটা প্ল্যান হবে, মেজারমেন্টস। তারপরে তার একটা এলিভেশন হবে এন্ড সেকশন হবে। এলিভেশনটা কি বলি, এলিভেশন হচ্ছে ভিউ। আমি যখন কোনো রুমের মধ্যে এন্টার করছি, ঢুকেই যে সামনে ভিউটা দেখতে পাই সেটা আমার ফ্রন্ট ভিউ, সাইডের গুলো সাইড ভিউ, ব্যাকেরটা ব্যাক ভিউ, এরকম ভাবে রুমের চারটে দেওয়ালে এক একটা করে ভিউ হয়। সেই ভিউটার ডিটেইলিং আমরা এখানে দেখাই। আর সেকশন হচ্ছে কি, রুমটাকে ধরুন আমি মাঝখান থেকে কাট করে দিলাম, তাহলে এই রুমের মধ্যে ওয়ালস আসছে, ফার্নিচার আসছে, সবগুলো কাট হচ্ছে, কাট হওয়ার পরে যে পার্টটা বাকি থাকছে সেটা কিরকম দেখতে লাগছে সেটা আমরা সেকশনিং এ দেখাই, যাতে কিনা আপনি ডিটেইলিংটা অনেক ভালোভাবে বুঝতে পারেন। যখন এই ডিটেইলিংটা সাইট সুপারভাইজারের কাছে যাবে, সে অনেক বেটারলি জিনিসটাকে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কাজটাকে এক্সিকিউট করতে পারবে। এটা ছাড়া এর মধ্যে আমরা এখানে টেক্সট নিয়েও একটা শীট ড্রয়িং করবো, যেখানে আপনি টেক্সট গুলোকেও মেজারমেন্টস ওয়াইজ কি করে প্লেস করবেন সেটা দেখতে পাবেন। কারণ এখানে সবকিছুই কিন্তু মেজারমেন্টস ওয়াইজ যাবে, মানে আপনি এখানে ছোট একটা লাইন দিলে সেটাও মেজারমেন্টস ওয়াইজ যাবে। তো এইখানে আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখুন 3D লুক পাচ্ছি, এটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। মানে এটা একটা ফার্স্ট লুক বা ফার্স্ট স্কেচ বলতে পারেন আপনার ডিজাইন, যেটা দিয়ে আপনি একটা বেসিক আইডিয়া দেখাতে পাচ্ছেন যে আমার রুমের মধ্যে এরকম ফার্নিচার থাকবে বা লেআউটটার ডিজাইনটা মোটামুটি এরকম একটা আসবে। এরপরে 3Dর জন্য তো আমাদের সফটওয়্যার রয়েছে, 3ds max, SketchUp, Revit, সেগুলোতে আপনি 3D লুক আনতে পারেন। এটা আমাদের একটা বেস পার্ট। আচ্ছা, এখানে কালার থিওরি, যেটা আমরা থিওরি পার্টের মধ্যে পড়ছিলাম, তার উপরেও একটা শীট ড্রয়িং থাকবে, যেখানে কিনা আপনি মিক্সিং এর ব্যাপারটা শিখবেন, যে কালার মিক্সিং গুলো আপনি কি করে করছেন। ওকে, এরপরে চলে যাবো আমরা এস্টিমেশন এন্ড কস্টিং এ। এস্টিমেশন কস্টিং হচ্ছে আপনি একটা রুমের মধ্যে ফার্নিচারস, কালার্স যাই ইউজ করছেন তার তো একটা এস্টিমেট আসবে, বাজেট থাকবে। সেই বাজেটটা আপনি এখানে সফটওয়্যারের থ্রু এস্টিমেশনটা বার করে নিতে পারবেন। মানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিলেন, সেখানে ওই হিসাবে আপনি সফটওয়্যারের মধ্যে থেকে এস্টিমেশন এন্ড কস্টিং এর পুরো অ্যামাউন্টটাকে রেডি করে বার করতে পারছেন। তো এই জায়গাটা পুরোটা হচ্ছে আমাদের এই থিওরি এন্ড স্কেচিং এর কোর্স। তো যেটা স্কেচিং বললেন ম্যাম, ওই স্কেচিং এ আপনারা ওই এইগুলো অটোক্যাড এইগুলো দিয়ে এইগুলো করতে হবে, তাই তো? দেখুন, অটোক্যাডেও আমরা কিন্তু এই মানে প্ল্যান ড্রয়িং, এলিভেশন সেকশন, এই জিনিসগুলোই করব। মেইনলি আপনি যখন কাজ করবেন সেটা আপনি সফটওয়্যারেই করবেন। শীট ড্রয়িংটা আমরা করি যাতে কিনা আমরা সফটওয়্যারে গিয়ে প্রবলেমে না পড়ি, যাতে আমাদের আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে আমি কি বানাতে চাইছি। স্কেচিং এ করতে হবে মানে? হ্যাঁ, শীটের পেপারের উপর। তারপরে হ্যাঁ, আচ্ছা, এটা প্রাইমারি একটা হ্যাঁ, আইডিয়া তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমরা করব অটোক্যাডে, তাই তো? হ্যাঁ। এবার দেখুন, আপনি যদি চাইছেন ডাইরেক্টলি অটোক্যাডে যেতে, আপনি যেতেই পারেন, অসুবিধা নেই। তবে কি, শীট ড্রয়িংটা করলে আইডিয়াটা বেটার ক্লিয়ার। আচ্ছা।
আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি সফটওয়্যারস গুলোতে। এটা মোটামুটি একটা আপনার আইডিয়া হলো থিওরি পার্ট ড্রয়িং গুলোর উপরে। আচ্ছা, সফটওয়্যারের মধ্যে যেরকম আমি বলছিলাম, ফার্স্টেই রয়েছে অটোক্যাড, যেটা আমাদের একদম বেস, মানে আমরা যেরকম এবিসিডি শিখি সেরকম ভাবে আমরা অটোক্যাডটা করছি, যেরকম শীট ড্রয়িং এ দেখলাম। তো সবার ফার্স্টে আমরা এখানেও এই প্ল্যান ড্রয়িংটা করব। এবার যেহেতু এটা সফটওয়্যারে কাজ করছে, আপনার কাজ করতে অনেক সুবিধা লাগবে। যেমন আমরা শীটে কাজ করছি, পেন পেন্সিল স্কেল দিয়ে আমাকে পুরো ব্যাপারটাকে সেট করে করতে হচ্ছে। এই অটোক্যাডের পেজটা যেটা থাকবে সেটা ইনফিনিট পেজ থাকবে, যেখানে আপনি যত বড় এরিয়ারই ডিজাইন করুন না কেন আপনি বানাতে পারবেন। ধরুন 10,000 স্কোয়ার ফিট করছেন, 15,000 স্কোয়ার ফিটের বানাচ্ছেন, কোনো অসুবিধা নেই, আপনি বানাতে পারবেন। আর এখানে আপনি ছোট থেকে ছোট ডিটেল দিতে পারবেন। তার প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা টুলস পাবেন। যেমন ধরুন আপনি এখানে ওয়ালস দিতে চাইছেন বা কিছু ডিজাইন করতে চাইছেন, যার জন্য আপনার ড্রয়িং এর টুলস লাগবে, সার্কেলস, লাইনস, এরকম জিনিসগুলো আপনি আলাদা আলাদা টুল মোড হিসেবে পাবেন। আর তার মধ্যে মডিফিকেশনস এর জন্য মডিফিকেশনস এর টুলস থাকবে, টেক্সট লেখার জন্য আলাদা টুলস থাকবে, মেজারমেন্টস দেওয়ার জন্য আলাদা টুলস থাকবে, এরকম আলাদা আলাদা আপনি টুলস পাবেন। তো এগুলো দিয়ে আমরা ফার্স্টে একটা প্ল্যান রেডি করব, তার এলিভেশন করব। এবারে এলিভেশনটা আমরা যেরকম রুমের জন্য করব সেরকম আমরা ফার্নিচারের জন্য করব। এই যে এগুলো হচ্ছে স্যাংশন ড্রয়িং, এগুলো এক্সটেরিয়রে, এরকমই আমরা ইন্টেরিয়রে করব, জাস্ট আমরা ভিতরের ডিটেইলটা দেখাবো। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এর প্ল্যান রয়েছে, এটা G+3 এর একটা প্ল্যান রয়েছে। তো এটার পরে এখানে দেখুন এই যে এটার ভিউটা সামনে থেকে কিরকম লাগছে সেটা আমরা ফ্রন্ট এলিভেশনে দেখছি। আর সেকশনাল এলিভেশন এটাকে মাঝখান থেকে কাট করা হয়েছে, তো ডিটেইলটা আমরা দেখাতে পাচ্ছি, স্টেয়ার কেস রয়েছে, ডিটেইলিং রয়েছে। ফার্নিচারের ক্ষেত্রেও যেরকম বললাম এই জিনিসগুলো থাকবে, তাহলে কি আপনি ফার্নিচারের ডিটেইলটাও দেখাতে পারছেন। যেমন দেখুন এই চেয়ারের টপ ভিউ, সাইড ভিউ, কাভার্স এর ডিজাইন, তাহলে কি যখন সাইট সুপারভাইজারকে দেবেন তার সুবিধা হবে। এরকম আপনি কিছু রেডিমেড ক্যাট ব্লকসও পাবেন, যেগুলো আপনি সফটওয়্যারের মধ্যে ইউজ করতে পারবেন। এরকম আপনার কিছু এক্সারসাইজেস থাকবে, তার এলিভেশন সেকশন সবগুলোই হবে। এটা ছাড়া এর মধ্যে আপনি আরেকটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট। ইলেকট্রিক্যাল লেআউটে কি হয়, আপনি একটা রুমের মধ্যে লাইট, ফ্যান, এসি যাই দিচ্ছেন না কেন তার ওয়্যারিংটা কিরকম ভাবে যাচ্ছে সেটা আপনি ইলেকট্রিক্যাল লেআউটে দেখাচ্ছেন। এরকম ভাবে জিনিসটা আসবে। আর এটার সাথে সাথে থাকবে প্লাম্বিং লেআউট। প্লাম্বিং লেআউট হচ্ছে আপনি ধরুন বাথরুম, কিচেন বা ধরুন ওয়াশিং মেশিন রয়েছে, তার ওয়াটার ইনলেট আসছে, তার পাইপিং কিরকম ভাবে যাচ্ছে, বা ওয়েস্ট আউটলেট বেরোচ্ছে, তার পাইপিং কিরকম ভাবে যাচ্ছে, তার একটা লেআউট ডিজাইন করছে। ওকে, আচ্ছা, এরপরে চলে যাব আমরা 3D পার্টে। এবার অটোক্যাডেও একটা 3D থাকে, যেরকম আমরা অটোক্যাডে আসার আগে স্কেচিং করছিলাম, সেরকম 3D তে যাওয়ার আগে অটোক্যাডে একটা বেস 3D থাকবে, একদম বেস। এটা কিন্তু আপনাকে ক্লায়েন্টকে দেখাতে হবে না, মানে এটাতে আপনি ওরকম আউটপুটই আনতে পারবেন না যেটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এটা আমাদের জাস্ট নিজেদের জন্য, যাতে কিনা আমরা সফটওয়্যার 3D সফটওয়্যারে গিয়ে প্রবলেমে না পড়ি। একদম বেস আইডিয়া, মানে আমরা মডেলটা রেডি করছি কি করে, 3D এর মধ্যে কাজ করছি কি করে, সেটা আমরা শিখবো। বেসিক কালার্স দিয়ে মোটামুটি একটা লুক আনবো। এবার যখন আমরা 3D তে মেইনলি শুধুই 3D নিয়ে এবার স্টার্ট করছি, তখন আমরা যাব রেভিট আর্কিটেকচার সফটওয়্যার। এই রেভিট আর্কিটেকচার সফটওয়্যারটা হচ্ছে বেসিক্যালি বিম মডেলিং সফটওয়্যার। এটা মেইনলি সিভিল ইঞ্জিনিয়ার্স বা আর্কিটেক্টসরাই বেশি ইউজ করে থাকে, বিল্ডিংটাকে অনেক তাড়াতাড়ি ডিজাইন করা যায়। এবার ইন্টেরিয়র ডিজাইনাররাও কেন রেভিটটা ইউজ করে, কারণ এখানে আমরা যেহেতু কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারি, তো আউটপুট বা মডেলিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে যেমন দেখুন এই যে আমরা প্ল্যান করছি অটোক্যাডে, যেমন আমরা 2D তে প্ল্যান করছি 2 ডাইমেনশন, এখানে আপনি যখন 2 ডাইমেনশনে প্ল্যান করবেন সেটার সাথে সাথেই কিন্তু সাইডে 3D হতে থাকবে। মানে ওখানে আপনি মেজারমেন্টস লেভেল দিয়ে দিলে সেই অনুযায়ী ওটা সাইডে 3D রেডি হতে থাকবে, আপনাকে আলাদা করে আর বানাতে হচ্ছে। এটা ছাড়া আপনি এখানে 3D তে সেকশন দেখাতে পারবেন। যেমন দেখুন এই যে রুমটাকে আমি দেখাচ্ছি, এটাকে আমি মাঝখান থেকে কাট করে এর ভিতরে ডিটেইলিংটা দেখাচ্ছি। তো আমার এই স্ট্রাকচার মডেলটা রেডি হওয়াটা খুব দরকার, কারণ তখনই আমি গিয়ে ইন্টেরিয়রের পার্টটাকে ভালো করে প্লেস করে দেখাতে পারি। তো এরকম ভাবে আপনি লেজেন্ডস পাবেন, এই যে আপনি কোন রুম কিরকম ভাবে দেখাতে চাইছেন এরকম ভাবে লেজেন্ডস পাবেন। এরকম ভাবে আপনি দেখাতে পারেন, ভিউটা দেখাতে পারেন। এটা ছাড়া এর মধ্যে আপনি এস্টিমেশনটা করতে পারবেন, যেটা আমরা রুমের এস্টিমেশন বলছিলাম, সেই পার্টটা আপনি রেভিট আর্কিটেকচারের মধ্যে খুব ইজিলি করতে পারেন। আর এর যে আউটপুট গুলো, এর আউটপুট কিন্তু খুব রিয়েল পাবেন না, মানে একদম নয় যে খুব রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক লুকের জন্য আমরা যাব 3ds Max বা SketchUp সফটওয়্যারে, ওটা বেসিক্যালি ডিজাইনিং সফটওয়্যার।
রেভিটটা হচ্ছে মডেলিং সফটওয়্যার। আপনি এখানে মডেলটাকে তাড়াতাড়ি বানাতে পারছেন, সেকশন করতে পারছেন, লেআউট প্রেজেন্টেশন দিতে পারছেন। মানে ধরুন একটা পেজের মধ্যে আপনি 3-4টি ভিউ দেখাতে চাইছেন, একটাতে 2D 3D আলাদা আলাদা রুমের ভিউ, এরকম ভাবে আপনি দেখাতে পারেন। সেটা আপনি এখানে ভালো করে দেখাতে পারছেন। এবার যখন আমার লুকের দরকার হচ্ছে, মানে আমি ধরুন এই এক্সটেরিয়রটা বানাতে চাইছি বা কোনো ইন্টেরিয়র করতে চাইছি, তার লুক আমার চাই, সেটার জন্য আমরা এই মডেলটাকে নিয়ে চলে যাব 3ds Max সফটওয়্যার। এই যে এই 3ds Max আর SketchUp দুটোই হচ্ছে ডিজাইনিং এন্ড রেন্ডারিং সফটওয়্যার। এখানে আপনি মডেলিং করতে পারেন এন্ড রিয়েলিস্টিক লুক নিয়ে আসতে পারেন। যেরকম আমরা ধরুন ব্রশার্সে বা ব্যানার্সে দেখি না একটা রুম কিরকম ডিজাইন হয়ে লাগছে, বা ধরুন নতুন ফ্ল্যাট কিনতে গেলেও আপনি দেখবেন যে রুমগুলো কিরকম লাগছে, তার ভিউজ আপনাকে দেয়, সেটা আমরা এখানে আনতে পারছি। তো এবার আমরা 3ds Max টা একটু দেখে নিই। 3ds Max এ এই যেমন আমি ফার্নিচারস গুলো দেখতে পাচ্ছি, এর মডেলিং এর পার্টটা খুব ভালো হয়। রেভিটে হচ্ছে স্ট্রাকচারের মডেলিং এর পার্টটা খুব ভালো হয়। তো তার জন্য আমরা ওখানে স্ট্রাকচারের পার্টটা রেডি করে নেব, নিয়ে ওই স্ট্রাকচারটাকে আমরা নিয়ে চলে আসবো ম্যাক্সের মধ্যে, এনে এবার এর মধ্যে আমরা তৈরি করব ফার্নিচারস। এবার এই যে আমরা ফার্নিচার গুলো দেখতে পাচ্ছি, এই ফার্নিচার গুলো আপনি রেডিমেড মডেল হিসেবে অনেক পেয়ে যাবেন, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফার্নিচারের মডেল চেঞ্জ করতেই হয়। তো আমরা করি কি, এখানে আপনি এরকম শেপস পাবেন, এগুলোকে আমরা মডিফাই করে চেঞ্জ করি। তো ওই জন্য আমরা মডেলিং পার্টটার উপরে খুব ফোকাস করি, কারণ আপনাকে ফার্নিচারস, কাভার্স, ওয়ার্ড্রপস এগুলো আপনাকে ডিজাইন করতেই হচ্ছে, তো আপনাকে মডেলিংটা জানতেই হবে। তো ফার্স্ট যখন আমরা মডেল করছি, লুকটা কিছুটা এরকম আসে, খুব রিয়েলিস্টিক আসবে না যখন আমরা ম্যাক্সে মডেল করছি। এরপরে এর মধ্যে আমরা ভিরে প্লাগইন অ্যাড করব, যেটা থেকে না এই লুকটা নিয়ে আসতে পারে। তো আপনি এই ধরনের ফার্নিচার ডিজাইন এখানে শিখতে পারবেন, আলাদা আলাদা মডেলিং করা। এগুলো আপনি রেডিমেড মডেল হিসাবেও পেয়ে যাবেন, কিন্তু এগুলো আমরা মডেল করাও শিখব, যাতে কিনা আমরা পরে গিয়ে অসুবিধা না হয় মডেল করতে। এটা ছাড়া আমরা যখন রেভিট থেকে মডেল আনছি, সেটাকে আমরা এখানে রেন্ডার করতে পারছি রিয়েলিস্টিক লুকে। আর ধরুন আপনি অটোক্যাড থেকে প্ল্যান আনছেন কোনো সিঙ্গেল রুমের বা শুধু ইন্টেরিয়রের পার্টটার অল্প এরিয়া, সেটার আপনি প্ল্যানটা এখানে এনে তার মধ্যে ফার্নিচার প্লেস করে রেন্ডার করতে পারেন। এরকম কিছু মডিফায়ার্স পাবেন যেগুলো দিয়ে আপনি শেপ গুলোকে চেঞ্জ করতে পারেন। এরকম ফল সিলিং ডিজাইন আপনি শিখবেন, কিরকম ভাবে আপনি ফল সিলিং ডিজাইনটা ম্যাক্সের মধ্যে করবেন। এরকম পার্টিশন ওয়াল ডিজাইনিং শিখবেন, ওয়াল প্যানেল ডিজাইনিং শিখবেন। এবার এই যে লুক গুলো পাচ্ছি, সেটাই ভিরেট। ভিরেটা হচ্ছে বেসিক্যালি একটা প্লাগইন, যেখানে আপনি কালার্স, লাইট এফেক্টস, একটা ভিউ, এই জিনিসগুলোকে সেট করছেন। তো এখানে আপনি এরকম মেটেরিয়াল স্লট পাবেন, যেখানে আপনি আলাদা আলাদা মেটেরিয়াল ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন গ্লাস, মেটাল, মিরর, স্টিল, গোল্ড, এই জিনিসগুলো আপনি বানাতে পারবেন। আর ধরুন কোনো টেক্সচার আপনি বাইরে থেকে আনতে চাইছেন, সেই টেক্সচার গুলো এখানে এনে তার মধ্যে গ্লসি এফেক্ট, ম্যাট এফেক্ট, এই জিনিসগুলো আপনি করতে পারেন। এরকম ভাবে আমরা ক্যামেরা পজিশনও সেট করব, মানে যেমন আমি বললাম একটা রুমের মধ্যে ঢুকেই যে ভিউটা দেখতে পাচ্ছি, সেটা আমরা একটা স্ট্যান্ডার্ড হাইট থেকে দেখতে পাচ্ছি, সেটাই আমরা এখানে ক্যামেরার থ্রু শোকেস করব, যাতে কিনা রুমটাকে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি আলাদা আলাদা ভিউ থেকে। এটা ছাড়া আমরা এখানে লাইট এফেক্টস দেবো, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। রুমের মধ্যে যেমন কালারসটা ইম্পর্টেন্ট, ফার্নিচারস ইম্পর্টেন্ট, সেরকম লাইটটাও খুব ইম্পর্টেন্ট। তো আপনি এখানে যে কোনো ধরনের লাইট এফেক্টস ইউজ করতে পারেন, যেমন ধরুন ফল সিলিং ডিজাইন, ল্যাম্প শেড, ডাউন লাইট, স্কোপ লাইটিং, স্ট্রিপ লাইট, যে কোনো লাইট আপনি এখানে বানাতে পারেন। এই যে সানরে এফেক্ট ধরুন দিতে চাইছেন, দিতে পারেন। তো আর্টিফিশিয়াল লাইট অ্যাজ ওয়েল সানরে এফেক্ট দুটোই দেওয়া যায়। এইটা হচ্ছে রেন্ডারিং এর প্রসেস। এবার রেন্ডারিং এ কি হবে, আপনি এরকম 3D মডেলটা রেডি করছেন ব্যাকগ্রাউন্ডে, তার সাথে সাথে এখানে রেন্ডার মানে ফাইনাল আউটপুটটাও চলছে, এরকম ভাবে লুকটা আসছে। এটা ছাড়া এর মধ্যে আরেকটা জিনিস থাকবে হচ্ছে 360 প্যানোরামা। এটা কি করবে, যেমন ধরুন আপনাকে ক্লায়েন্ট, আপনি একটা 3 BHK ফ্ল্যাট রেডি করছেন, সেখানে আপনাকে ক্লায়েন্ট বলছে যে আমাকে প্রত্যেকটা রুমের একটা, মানে পুরো এরিয়াটার আমার একটা ওয়াক থ্রু চাই, যেটা কিনা হেঁটে চলে আমি ব্যাপারটাকে বুঝতে পারি। তো এই আইডিয়াটা যখন আমরা একটা সিঙ্গেল রুমের জন্য করি, মানে যেমন ধরুন একটা সিঙ্গেল রুমের মধ্যে ওয়াকথ্রু করতে চাচ্ছি, সেটা অতটা এফেক্টিভ হয় না। তখন আমরা করি কি 360 প্যানোরামা ভিউ ইউজ করি, যেখানে আমাদের টাইমটাও কম লাগে আর জিনিসটা অনেক ইজিলি হয়ে যায়। তো ব্যাপারটা এইরকম হয়, যখন আমরা 3D তে করছি সেটা একটা লুকে যাচ্ছে, আর 360 করলে পুরো ইমেজটাকে আপনি রোটেট করে দেখাতে পাচ্ছেন। তো অল্প টাইমে আপনার ওই এফেক্টটা এসে যাচ্ছে। এবার আপনাকে কিছু প্রজেক্টস দেখায়, যেমন রেসিডেন্সিয়ালের উপরে আপনি এই ধরনের প্রজেক্টস এর উপরে কাজ করবেন, আলাদা আলাদা রুমের ভিউজ থাকবে, সেগুলো দিয়ে ডিজাইন করবেন। আর যখন আমরা কমার্শিয়ালে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেমন অফিস, ক্যাফেটেরিয়া, হসপিটাল, রেস্টুরেন্ট, এই জিনিসগুলো আমরা এখানে শিখব। এগুলো কি করে বানাচ্ছি, এর মধ্যে এফেক্টস ইউজ করছি, এগুলো আমাদের স্টুডেন্টস এর কিছু কাজ। স্টুডেন্টসরা যেরকম আউটপুট নিয়ে আসছে, এরকম লুক আপনি আনতে পারবেন।
যে স্টুডেন্টের কাজ এটাই আমাদের ক্লায়েন্টকে মেনলি দেখাতে হয়। হ্যাঁ, মানে কি বলুন তো, ক্লায়েন্টকে না আপনাকে স্টেপে স্টেপে দেখাতে হবে। ফার্স্টে আপনি ক্লায়েন্টকে দেখাবেন প্ল্যান, যেটা দেখে ক্লায়েন্টের আইডিয়া হবে আচ্ছা আমার রুমের ডিজাইন গুলো এরকম, মানে আমার রুমের এরিয়া এতটা, ফার্নিচার মোটামুটি এরকম বসতে পারে। এবার তারপরে আপনাকে লুক দেখাতে হবে, সেক্ষেত্রে আমরা এগুলোই দেখাবো। আচ্ছা এবার এই কোয়ালিটি মানে আমাদের এই জেন্ডার গুলোই কিন্তু একমাত্র আউটপুট। এই যে আমরা পুরো মডেল বানানো এত কিছু করছি এই শুধুমাত্র ইমেজটার জন্য, যাতে ইমেজটা পারফেক্ট হয়। এই ইমেজটা যত পারফেক্ট হবে সেই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন, সেই অনুযায়ী আপনার মানে কেসটা অ্যাপ্রুভ হবে যে আমি এরকম ভাবে আমি ডিজাইনটাকে এক্সিকিউট করতে পারবো, এরকম বাজেট যাবে, সেটা সেই অনুযায়ী। এবার আপনার ধরুন চেঞ্জ করতে হচ্ছে, যেমন আমার এই ওয়ালপেপারটা ঠিক লাগছে না, আমাকে ক্লায়েন্ট বলুক আমি এখানেই চেঞ্জ করতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল জায়গায় গিয়ে যদি আমাকে বলছে যে সেখানে ওয়ালপেপার চেঞ্জ করতে হবে, সেটা মুশকিল হয়ে যাবে, সেটা সমস্যা। তাই জন্যই আমরা আচ্ছা আগে, তাহলে হ্যাঁ বলে, হচ্ছে একটা জিনিস জিজ্ঞেস করতে হ্যাঁ যে একটা ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ কি এখানেই শেষ, না যখন তৈরি হবে ঘর বাড়ি, ঠিক আছে, যখন মানে মেন ব্যাপার হচ্ছে যখন মিস্ত্রি লেগে এক্সিকিউট থাকবে, হচ্ছে, যখন হ্যাঁ তৈরি হবে, যখন ওখানে সবাই থাকবে, সেখানেও তাকে উপস্থিত থাকতে হবে। আর একদম পুরো ওকে মানে ফাইনাল রুম তার হাতে রিপ্রেজেন্ট করার পর্যন্ত তার কাজ, না এই ডিজাইন কত কাজ, এটা আমার জিজ্ঞাসা। দেখুন, কাজ হচ্ছে পুরোটাই, মানে আপনার এক্সিকিউট করা অব্দি কাজ, কিন্তু কেউই ফার্স্টে দুটো জিনিস কিন্তু করতে পারে না, মানে ডিজাইন করা এন্ড এক্সিকিউট করা। কারণ আপনি দুটো দিকে কখনোই মাথা দিতে পারবেন না, আপনাকে ডিজাইনও করতে হচ্ছে, দেখতে হচ্ছে। এটা আপনি কিছুটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে, যখন ধরুন আপনি নিজের ফার্ম খুলছেন বা আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করছেন, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে ব্যাপারটাকে ডেভেলপ করে নিতে পারবেন। কিন্তু আগে আপনাকে ডিজাইনিং এর ব্যাপারটাকে আইডিয়া ক্লিয়ার করতে হবে। এবার যখন আপনার ডিজাইনটা ক্লিয়ার হয়ে গেল, এবার আমরা তো থিওরিটা পড়ছি, সেক্ষেত্রে আপনি আইডিয়াস গুলো পাচ্ছেন যে কি ক্ষেত্রে কি করা যায়, আপনি বুঝে গেলেন। এবার আপনি আস্তে আস্তে যখন সাইটে যাচ্ছেন, সাইটে গেলে আপনি এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল নলেজটা পাচ্ছেন, যে এই মেটেরিয়ালটা যে আমরা পড়লাম, এই মেটেরিয়ালটা আসলে দেখতে কিরকম হয়, মানে এটা অ্যাপ্লাই হলে কিরকম লাগবে, আমি যেটা দিচ্ছি এটা আদৌ ঠিকঠাক হচ্ছে, তখন ওটা সাইট সুপারভাইজিং এর স্টেপে চলে যাচ্ছে। তো আমাদের এখান থেকে যেরকম আপনি এই সফটওয়্যার গুলো শিখবেন, তার সাথে সাথে আমরা লাইভ প্রজেক্টসেও কাজ করাই। সেক্ষেত্রে যেমন কোথাও কাজ চলছে সেগুলোর উপরে আপনি কাজ করবেন, সেই ডিজাইন গুলোর উপরে কাজ করবেন। তার সাথে সাথে সাইট ভিজিট রয়েছে, মার্কেট ভিজিট রয়েছে, সেগুলোতে গেলে কি আপনি অনেক প্র্যাকটিক্যাল নলেজ পাবেন, মানে কিরকম কাজ চলছে সেটার ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবেন, কিরকম ভাবে হয় ব্যাপারটা। মার্কেটে গেলে যেমন এই যে আমরা এই রুমটা ডিজাইন করতে চাই, যেমন বেডের কিরকম দাম হতে পারে, নর্মালি কিরকম বেডের দাম হয়, আলাদা আলাদা জায়গায় আলাদা, কোন মেটেরিয়াল দিলে কিরকম হবে, সেটার ব্যাপারে আপনি মার্কেট ভিজিটে আইডিয়া পেয়ে যাচ্ছেন। এবার এটা তো চেঞ্জ হতে থাকবে, আপনি কাজ করতে যাচ্ছেন তখন আরেকটু বাড়বে, কিন্তু আপনার কাছে আইডিয়াস গুলো এসে যাচ্ছে যে কোন ওয়েতে গেলে আপনি কাজগুলো করতে পারছেন। ওকে, আচ্ছা, আবার চলে যাই আমরা সফটওয়্যারে। তো সফটওয়্যারে যেরকম ম্যাক্সটা বললাম, এরপরে আসছে আমরা স্কেচআপ। এই স্কেচআপটাও ম্যাক্সের মতোই কিন্তু মডেলিং এন্ড রেন্ডারিং সফটওয়্যার। এবার এটা বলতে পারে এটা কিন্তু প্রেজেন্টেশন সফটওয়্যার, যেমন আপনাকে ক্লায়েন্ট বলছে আমাকে 10 দিনের মধ্যেই প্ল্যান করে দিতে হবে, জিডি করে দিতে হবে, ওয়াক থ্রু করে দিতে হবে, প্রেজেন্টেশনও দিতে হবে, সব দিতে হবে। এবার এত কিছু আপনি করবেন কি করে অল্প টাইমের মধ্যে, মানে কাজটাও বাজে হয়ে যাবে, ক্লায়েন্ট তো সেই অনুযায়ী আমাকে পেমেন্ট করবে না। তো আমরা তখন কি করব, এই স্কেচআপ সফটওয়্যারে এই জিনিসটাকে তাড়াতাড়ি নামিয়ে ফেলতে পারি। এখানে আপনি যেরকম এই ডিজাইনটাও করতে পারছেন, এক্সিকিউশনও করতে পারছেন, মানে রিয়েলিস্টিক লুকের এক্সিকিউশন হচ্ছে, এই লেআউটটাও আপনি তাড়াতাড়ি ডিজাইন করে ফেলতে পারেন। এবার ম্যাক্স আর স্কেচআপের মধ্যে আপনার মনে হতেই পারে যে আমি দুটো মডেলিং সফটওয়্যারই কেন শিখছি, দুটোতেই তো মডেল করতে পারছি, দুটোতেই রেন্ডার করতে পারছি। দুটোর ফিচার্স আলাদা আলাদা। ম্যাক্সে যেরকম আমরা ফার্নিচার মডেলিংটা খুব ভালো করতে পারছি, মানে আপনি যেরকম চাইছেন সেই অনুযায়ী মডেল করতে পারছেন, 360 প্যানোরামা ভিউ আনতে পারছেন, রেন্ডারিংটা খুব ভালো আসছে। স্কেচআপে সেরকম এই স্ট্রাকচার এরিয়াটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে, এখানে আপনি 3D তে সেকশন দেখাতে পারছেন, এখানে রেডিমেড মডেল দিয়ে অনেকটা আপনি কাজ করতে পারছেন, যেখানে রেডিমেড মডেল পাচ্ছি না সেক্ষেত্রে আপনি, আমাদের কাছে তো ম্যাক্স রয়েছে, সেই মডেলগুলোকে আপনি স্কেচআপে এনে রেন্ডার করতে পারবেন, অসুবিধা নেই। এরকম ভাবে আপনি 3D তে সেকশন দেখাতে পারেন, এরকম লেআউট প্রেজেন্টেশন থাকবে, মানে একটাই পেজের মধ্যে আপনি 3-4টি ভিউ দেখাচ্ছেন। মানে এই সফটওয়্যারটা না ভীষণ ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার, মানে আপনার কাজ করতে অসুবিধা হবে না। এবার এখানে আমরা এই ফার্নিচার মডেলিং এর পার্টটা এখানে করব না, মানে এখানে আমরা ফার্নিচারটাকে মডেল করার জিনিসটা অতটা ভালো আউটপুট আসে না, করতে পারে, বাট সেটা কি একটু কার্টুনিশ লুক আসে, যেটা ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্টের ভালো লাগবে না। তো আমরা চেষ্টা করবো যাতে কিনা ইমেজটা পারফেক্ট হয়, তার প্রত্যেকটা পার্ট পারফেক্ট হয়, সেটার জন্য এগুলো করা। তো এর মধ্যে এবার আমরা ভিরেটাকে আনবো, আমরা প্রেজেন্টেশন করে নিলাম, রুমটাকে রেডি করে নিলাম। এবার এর মধ্যে ভিরে প্লাগইন এসে যেরকম আমরা ম্যাক্স এর মধ্যে মেটেরিয়াল স্লট পেয়েছি, লাইটস পেয়েছি, সেরকম দুটোর ভিড়ের কাজ মেনলি সেমই,
এবার যেহেতু সফটওয়্যার দুটো আলাদা, তাই দুটোর ভিড়ে আলাদা। তো এখানকার ভিড়েতে যেমন দেখুন, আপনি ইনবিল্ট অনেক মেটেরিয়াল পাবেন, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। ম্যাক্সে যেরকম ইনবিল্ট মেটেরিয়াল না, আপনি ওখানে মেটেরিয়াল ক্রিয়েট করতে পারছেন। এখানে আপনি ইনবিল্ট মেটেরিয়াল পাচ্ছেন, বাইরে থেকে টেক্সচারে নিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। এরকম ধরনের লাইট এফেক্টস আপনি ইউজ করতে পারেন। যেমন দেখুন, ডে ভিউ রয়েছে, আপনি এখানে ফল সিলিং লাইটস দেখাতে পাচ্ছেন, নাইট ভিউ দেখাতে পাচ্ছেন, সব মোডই দেখাতে পারেন। এরকম ভাবে ক্যামেরা পজিশন সেট হবে, এরকম লুকস গুলো আপনি আনতে পারছেন। তো লুকস এর ক্ষেত্রে এরকম না যে ম্যাক্সে বা এতে খুব ডিফারেন্স আছে, 19-20 ডিফারেন্স, সেটা আপনি বুঝতেও পারবেন না যে কতটা কি ডিফারেন্স হলো। মানে দুটো রেন্ডার পাশাপাশি রাখলে আপনি বুঝতেই পারবেন না কোনটা ম্যাক্সে করা কোনটা স্কেচআপে করা। এবার আমরা দুটোই শিখি। এক তো তার কারণ হচ্ছে দুটোর ফিচার্স আলাদা। সেকেন্ডলি আমরা যখন জবে যাব, কিরকম আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আমাকে বুঝতে হবে। কারণ দেখুন, আপনি যখন ফার্স্টে আপনি ইন্টার্নশিপ আপনাকে একটা করতে হবে, তাহলে কিনা আপনার কনসেপ্টের ব্যাপারে, মানে কি কাজ করছেন সেটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল আইডিয়া হবে। এবার সেক্ষেত্রে আপনার ধরুন কোথাও ম্যাক্সের রিকোয়ারমেন্ট রয়েছে, আপনি ম্যাক্সটা জানেন না, স্কেচআপ জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই নয় যে আপনি রেন্ডার জানেন না, কিন্তু ওই কোম্পানির ওটা রিকোয়ারমেন্ট যে সে ম্যাক্সেই কাজ করাতে চায়। তো আপনি যখন দুটো সফটওয়্যারই জানছেন, যে কোনো রিকোয়ারমেন্টে আপনি স্টার্টিং এ জবই স্টার্ট করতে পারেন, অসুবিধা হবে না। আর কাজের ক্ষেত্রেও তো আমাদের সুবিধা হচ্ছে, আমরা দুটোকে মিক্স করে তাড়াতাড়ি রিপ্রেজেন্ট করতে পারছি কাজগুলোকে। এইগুলো হচ্ছে আপনার আউটপুট আসবে। এই দেখুন, এটা যেমন অফিসের মডেলটা ফার্স্টে রেডি করা হয়েছে, আর তারপরে যখন ভিড়েতে গিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে এরকম লুক আসছে। হসপিটালস এর ক্ষেত্রে এই যে যেমন দেখুন, হসপিটাল ডিজাইন করা হয়েছে মডেল, এটাও রয়েছে এরকম, ফার্স্টে মডেল তারপরে তার রেন্ডার করা হয়েছে। এবারে যেমন দেখুন, হুইল চেয়ার, এই মেশিনারিজ, এগুলো আমরা প্রপস হিসেবে ইউজ করবো, এগুলো আপনি রেডিমেড মডেল ইউজ করতেই পারেন। আমাদের মেন ফোকাস হচ্ছে রুমের মডেল গুলো, সেটা যেন ঠিকঠাক থাকে, মানে যেগুলো আমাদের মেন রুমের ক্যাবিনেটস, চেয়ার্স, টেবিলস, ওয়ালস, ফার্নিচার্স, এগুলো আমরা দেখি। এরকম মোটামুটি আপনি লুক নিয়ে আসতে পারছেন এর মধ্যে। এটা ছাড়া এর মধ্যে একটা বেসিক ওয়াকথ্রু থাকে, আমি আপনাকে সেটাও একটু দেখাই। এক second। এক সেকেন্ড, আমার সিস্টেমটা একটু ওপেন হতে টাইম লাগছে। এক second। তো এই যে স্কেচআপের আমরা ওয়ার্ক থ্রুটা করবো না, এটাতে আপনি মোটামুটি ক্লায়েন্টকে একটা আইডিয়া দিতে পারবেন যে আমার রুমের, যেরকম আমরা ওয়ার্ক থ্রু মেনলি ক্লায়েন্টরা চায়, ক্লায়েন্ট আপনার কাছে প্ল্যানও চাইবে, রেন্ডারও চাইবে, ওয়ার্ক থ্রুও চাইবে, যাতে কিনা তার পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। এই ডিজাইনের উপরে বেস করে কিন্তু এক্সিকিউশনটা হচ্ছে। তো যতক্ষণ না ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রুভ করছে এই ডিজাইনগুলোর উপরে, ততক্ষণ কিন্তু আপনি এক্সিকিউশনে যেতে পারছেন না। উনি অ্যাপ্রুভ করলে তখন আমরা সেই অনুযায়ী এগোতে পারছি। তো তার জন্য এইগুলো সব রকম ভাবে জিনিসগুলোকে দেখিয়ে ক্লায়েন্টের আইডিয়াটা ক্লিয়ার হওয়াটা খুবই দরকার। এই যে দেখুন, এখানে আপনি ঘরটার কিন্তু ভিউ দেখাতে পারবেন, কোথায় কি ফার্নিচার রয়েছে, কিরকম ভাবে প্লেস রয়েছে, পুরো ব্যাপারটাই আপনি দেখাতে পারবেন। কিন্তু এটা দেখুন খুব রিয়েল নয়, একটু কার্টুনিশ কার্টুনিশ লাগছে। কিন্তু এটা বানাতে আপনার বেশি টাইম লাগবে না, এটা আপনি অনেক তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন। আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। কিরকম সময় লাগে এইটা বানাতে? তো এইটাই এটা সাপোজ এটা এটাই বানাতে যদি আমার আপনি বানান, আপনার ম্যাক্সিমাম আধ ঘন্টা। অনলি হাফ অ্যান আওয়ার? হ্যাঁ, কারণ আপনি তো এখানে মডেল বানাচ্ছেন, এটা স্কেচআপের মধ্যেই হচ্ছে, ওই জন্যই ব্যাপারটা একটু ইজি হয়ে গেছে। কিন্তু তাই জন্য আমরা লুকসটা ভালো পাচ্ছি না। আচ্ছা। এবার আমার যখন চাইছি যে না, আমার আরো কোয়ালিটিটা ভালো চাই, মানে আমি একদম রিয়েলিস্টিক লুকে চাই, কারণ ক্লায়েন্ট বলতেই পারে আমি রুমের কালার্স বা ডিজাইন কনসেপ্টটা কিরকম সেটা বুঝতে চাই। এখান থেকে তো আমরা ফার্নিচার্স বা প্লেসমেন্টটা বুঝছি। এবার এর পরেও যদি আপনাকে ক্লায়েন্ট বলছেন আমার আরো ভালো লুক চাই, অ্যাম্বিয়েন্সটা বুঝতে চাই, তখন আমরা যাব লুমিয়ান সফটওয়্যার। ওই লুমিয়ান সফটওয়্যারটা কিন্তু শুধুমাত্র ওয়ার্কথ্রু এর জন্য ইউজ হয়। এবার এটা আপনার বানাতেও টাইম লাগবে, আমি আপনাকে দেখাই। একদম রিয়েলিস্টিক লুকে আসবে, মানে মুভি চলার মতন দেখতে লাগবে মনে হয়।
এটাতে ক্লায়েন্টের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যায়, মানে এটাতে আপনি যেমন ভার্চুয়াল ট্যুর দিতে পারছেন, একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পারবেন বাইরে, যেমন ধরুন বৃষ্টি পড়ছে, এখানে কেউ ঘোরাফেরা করছে, যেমন কিচেন এরিয়া, এখানে কেউ রান্না করছে আপনি দেখাতে পারেন, কেউ ফোনে কথা বলছে দেখাতে পারেন। তাহলে কি যে দেখছে সে একটা ফিল পেয়ে যাবে যে আমি রুমে থাকলে কিরকম লাগবে, কিরকম হতে পারে, লাইট ইফেক্টস দিয়ে কিরকম লাগবে, লাইট ছাড়া কিরকম লাগবে, সানরে এফেক্ট কোন দিক থেকে আসলে ভালো লাগছে, সব বুঝতে পারবে। এবার এই জিনিসটা বানাতে আপনার টাইম লাগবে। এটা কিরকম টাইম লাগে? যেমন দেখুন, এর যে আপনি মডেলিংটা দেখছেন, এখানে আমাদের কিন্তু কোনো মডেলিং করতে হয় না, আমাদের মডেলিং ওই রেভিট, 3ds max, SketchUp এ যেটা করছি ওই মডেলটাকে আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ওর মধ্যে ওয়াকথ্রুটা করব। ওয়াকথ্রুটা বানাতে হয়তো আপনার অতটা টাইম লাগবে না, যেমন এইটা বানাতে মোটামুটি 1 উইক লেগেছে, কারণ এর যে রেন্ডারটা, সেই রেন্ডারটা আসতে আপনার টাইম লাগবে, সিস্টেমের উপরে ডিপেন্ড করে আপনার সিস্টেমের কোয়ালিটি কিরকম, কিরকম গ্রাফিক্স কার্ড দিচ্ছে। তবে এটা ঠিক যে এটার যখন আপনি ভিউটা দেখাচ্ছেন না, এটার আপনি 1 মিনিটের ভিডিও, ধরুন আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করছেন, 1 মিনিটের ভিডিওর জন্য আপনি 20 to 30,000 চার্জ করতে পারেন, শুধু ভিডিওর জন্য। আচ্ছা, তো সেই জায়গায় আপনি এটা ইউজ করবেন যেখানে আপনার ক্লায়েন্টের বাজেটও ঠিকঠাক রয়েছে, আপনাকে মানে আপনি খাটলে যেন সেটার প্রাইসটা আপনি সেই অনুযায়ী পান, কারণ এটার জন্য আপনি যেরকম সুন্দর ভিউটা দিতে পারছি সেই অনুযায়ী আমার প্রাইসটা। আপনাদের কোনো স্টুডেন্ট এমন আছে যে এগুলো করে? এইটা আমাদের একজন স্টুডেন্টেরই বানানো, এটা আমাদেরই একটা প্রজেক্ট আসানসোলের। আচ্ছা, আমি আপনাকে আরো আরেকটা ভিডিও দেখাচ্ছি, এটা দেখতে পারেন। এটাতে যেমন আপনি সাউন্ড এফেক্টও দিতে পারেন, মানে কি বলুন তো, এটা আপনার মনে হবে হয়তো একটু অ্যানিমেশনের মতো, বাট এটা অ্যানিমেশনের কোনো পার্ট নেই, এটা শুধুমাত্র ওয়াক থ্রুর কাজটাই করছে। এই যেমন দেখুন লোকজন হাঁটাচলা করছে, বৃষ্টি হচ্ছে, আপনি চাইলে স্নোফলও দেখাতে পারেন। এটা আপনি যখন এই মডেলটা আনবেন না, আপনি একটা ল্যান্ডস্কেপ এরিয়া পেয়ে যাবেন যেখানে আপনি মডেলটাকে প্লেস করতে পারেন। এই যে ধরুন এই বিল্ডিংটা, এটা আপনি তুলে এনে মডেলটাকে এর মধ্যে প্লেস করতে পারেন, গাছপালা, লোকজন, এগুলো আপনি পেয়ে যাবেন এর মধ্যে, অসুবিধা হবে না। এগুলো এই এই যে যতগুলো সফটওয়্যার বলেন এগুলো আপনারাই প্রোভাইড একদম করেন? আমরাই প্রোভাইড করে দেবো। এবার আপনি সব সফটওয়্যার গুলোই স্টেপ বাই স্টেপ শিখবেন। ফার্স্টে যেমন অটোক্যাড শিখবেন, তারপরে আপনি রেভিট শিখবেন, তারপরে আপনি 3ds max শিখবেন, তার সাথে ভিরে থাকবে, তারপরে স্কেচআপ হবে, তার সাথে আপনার একটা ফটোশপও থাকবে। ফটোশপ হচ্ছে ফাইনাল টাচ আপের জন্য, মানে আমরা এই যে রেন্ডার গুলো বার করছি তার মধ্যেও যদি কিছু টাচ আপ লাগে সেটা আমরা ফটোশপে করবো। যেমন এই যে আমরা অটোক্যাডে প্ল্যানটা করছি, প্ল্যানের ডিটেলিংটা আমরা দেখাবো সাইট সুপারভাইজারকে, আর ক্লায়েন্টকে আমরা এই লুকটা দেখাচ্ছি। এই যে এইরকম লুক আমরা ক্লায়েন্টকে দেখাবো, কারণ ক্লায়েন্ট কিন্তু অত ডিটেল বুঝতে পারবে না যে আমার এত সেকশনিং, এত ডিটেলিং অত বুঝতে পারবে না, ওটা সাইট সুপারভাইজার সেই বুঝে কাজ করবে। ক্লায়েন্টকে আমরা এটা এরকম, সেই লোকটাই যেটা আমরা ফ্ল্যাট কিনতে গেলে আমাদেরকে হ্যাঁ দেখাই। একদম একদম ফ্ল্যাট সুপারভিউ এরকম। একদম, যাতে দেখুন আপনি বুঝতে পারছেন আমার রুমটা এত বড় হবে, রুমের এই মেজারমেন্ট, মোটামুটি ফার্নিচার বসালে এরকম জায়গা থাকবে, এর একটা আইডিয়া হয়ে গেল। এবার এরপরে তো আমরা 3D লুক দিচ্ছি, 3D তে যেমন ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডস গুলো দেওয়া, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, লাইট এফেক্টস এর টাচ আপ কিছু থাকলো, এগুলো আমরা ফটোশপেই করবো, কারণ ব্যাকগ্রাউন্ড গুলো আপনি যদি ম্যাক্সে বা স্কেচআপে করতে যান আপনার অনেক টাইম লেগে যাবে রেন্ডার করতে গেলে, সেটা আমরা চাই না। রেন্ডার আমাকে তাড়াতাড়ি করতে হবে, এগুলো তো মেইনলি টাচ আপের কাজ, এগুলো এখানেই করবো। এখানে কিছু ধরুন অ্যাড করতে হলো, কিছু সরাতে হলো, শ্যাডো ক্রিয়েট করলেন আলাদা করে, এরকম ভাবে টোটালি লুকটা চেঞ্জ করে দিলেন, সেটা আপনি ফটোশপে করবেন। তো আমরা ফার্স্টে ম্যাক্সে বা স্কেচআপে যে মডেলগুলো বানাচ্ছি তার যে রেন্ডার মানে ফাইনাল আউটপুটটা বেরোবে সেটা আমরা নিয়ে যাব ফটোশপে, তার মধ্যে আমরা এই টাচটা করব। ওকে, একটু হয়তো আপনার কমপ্লিকেটেড লাগছে, বাট জিনিসটা কি বলুন তো, আপনি যখন স্টার্ট করবেন না, আপনি তো স্টেপ বাই স্টেপ করবেন, জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, আর আপনার বেশ মজা লাগবে জিনিসটা, কারণ এখানে আপনি খুব আলাদা ধরনের ডিজাইন কনসেপ্ট, অনেক নতুন জিনিস আপনি শিখতে পারবেন। ওকে, তো মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পারলাম সফটওয়্যার এন্ড ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যাপারে। না, ব্যাপারটা বুঝতে না হলেও কিছুটা হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ, আপনার যদি কিছু ডাউটস থাকে বলুন, অসুবিধা নেই, বলুন না। কিরকম কি হয় না হয় আচ্ছা, সেটাই বললাম। অ্যাকচুয়ালি কি ডিজাইন, যেমন ফ্যাশন ডিজাইনের ব্যাপারে আমি কনফিডেন্ট। হুম, এবার যেহেতু আপনি ফ্যাশন ডিজাইনিংটা জানেন, আপনার জন্য এটা কিন্তু খুব ভালো এবং সুবিধার হবে, কারণ আপনি ডিজাইনিং এর আইডিয়াটা জানেন। দেখুন ডিজাইনিং এর আইডিয়াটা থাকলেই কিন্তু কাজ করা যায়। আপনি ফ্যাশন ডিজাইনিং এও আপনার কিছু সফটওয়্যার রয়েছে, সেগুলো দিয়ে আপনি কাজ করছেন, এখানেও সেরকম কিছু সফটওয়্যার থাকবে। আপনি আগে সফটওয়্যার এর অ্যাপ্লিকেশন গুলো শিখবেন এবং সেখানে কি
সেটা শিখবেন। তো যেহেতু স্টেপ বাই স্টেপ যাবে, আপনার অসুবিধা হবে না, আপনি করতেই পারেন। আপনার এটা জন্য বলুন। টোটাল কত মাসের কোর্স এটা? দেখুন, এটা মেইনলি 1 বছরের কোর্স থাকে। কোর্স এন্ড টাইমিংস গুলো বেটার, যে স্যারের সাথে আপনার কথা হয়েছিল উনি আপনাকে বেটার গাইড করতে পারবেন। আমি আপনাকে এইগুলোর ব্যাপারে জাস্ট বলি। ওকে। ডিজাইনিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি নিজে ডিজাইনিং এর সঙ্গে যুক্ত রয়েছি এবং আমি এখন নিজেও ফ্রিল্যান্সিং এও কাজ করি। আমি ডিজাইন নিজে এক্সিকিউট করি। আচ্ছা, তো একটা জিনিস হুম। মানে হ্যাঁ, এগুলো বলুন। আছে, ধরুন আমি এটা শিখলাম, হুম, হ্যাঁ, হুম। তারপরে এবার ইন্টেরিয়ার যেটা মানে সরি যেটা হবে আপনারা, মানে ইন্টার্নশিপ বা জবের জন্য বলছেন কি? হ্যাঁ ইন্টার্নশিপটা তো হ্যাঁ, আপনারাই প্রোভাইড আমরাই করবেন, তাই প্রোভাইড তো? করব, আমরাই প্রোভাইড করব। তারপরে মানে দেখুন জব করে আমার কোনো ইচ্ছে নেই, আর আচ্ছা, জব করবো, একদম। ঠিক আছে, আচ্ছা। কিন্তু যেটা করবো আর জব যেহেতু আমি করবো না বলে হুম, আমার ফ্যাশন ডিজাইনিং হুম, চলে, হুম, ঠিক আছে। হুম, তো এবার একটা কথা বলুন যে ইন্টার্নশিপের পরে কি হুম। আমি আমি নিজে থেকে করতে পারবো না আমাকে কিছু মাসের জন্য কোথাও আরো আবার ইন্টার্নশিপ করতে হবে? দেখুন, আপনি যখন ইন্টার্নশিপে যাচ্ছেনই না, ওইটাই আমি বলবো আপনি অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছরের মধ্যে কন্টিনিউ করুন। তাহলে কি ওখানেই আপনি আইডিয়াটা আপনার পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিভাবে কাজ হচ্ছে আপনি ব্যাপারগুলো বুঝতে পারছেন। আর থিওরিটিক্যাল নলেজ তো আপনি এখান থেকে পেয়েই যাচ্ছেন কিভাবে কি করছে। এই দুটোর যখন হয়ে যাচ্ছে তারপরে আপনি নিজে থেকেই করতে পারবেন, অসুবিধা হবে না। সেক্ষেত্রে ধরুন আপনি ফার্স্টে ফ্রিল্যান্সিং এ স্টার্ট করলেন, ডিজাইনিং দিয়ে স্টার্ট করলেন, তারপরে আস্তে আস্তে আপনি একটা ফার্ম ওপেন করে নিলেন, সেখানে আপনি আপনার আন্ডারে কিছু ডিজাইনার্স রাখলেন, তারা ডিজাইন করলো, আপনি এক্সিকিউশনে গেলেন, সেরকম ভাবে করতে পারেন। আর আপনাদের ইনস্টিটিউট দিল্লিতেও আছে, সব জায়গায় আছে যতটা উনি হ্যাঁ, বলেছেন। আমাদের এখানে আমরা যেমন একটা কলকাতা সেন্টার থেকে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি এখানে আমাদের অনলাইন ক্লাসেসও নিতে পারবেন, অসুবিধা নেই। ধরুন আমি এখানে অনলাইন ক্লাস নিলাম, হ্যাঁ। ঠিক আছে, হুম। এটা তো আমার মনে হলো যে আমার কিছু একটা বুঝতে পারছি না, এটা আমার অফলাইন স্কুলে বেশি বেটার আপনি হয়। আসতে পারবেন, সেরকম ভাবে আপনি কথা বলে নিতে পারবেন যে আমি ধরুন এই এই উইকে আমি একদিন অফলাইনে আসতে চাইছি, সেই অনুযায়ী আপনি আসতে পারেন। আপনি উইকেন্ডসেও আসতে পারেন। আচ্ছা, তখন সেটা অফলাইনে আপনারা হুম, হুম, প্রোভাইড হুম, করে হুম, দিন। হুম। সেটা অসুবিধা নেই, আমাদের অনলাইন অফলাইন দুই রকমই করানো হয়। আচ্ছা আচ্ছা, মানে ওইটাই আমি জিজ্ঞেস হ্যাঁ, করেছি আমি হ্যাঁ, হ্যাঁ। অনলাইন অফলাইনে মানে ক্লাস করতে পারি কিনা, নিশ্চয়ই, অনেকে হয়তো নিশ্চয়ই। যে না আমি অনলাইনে প্রোভাইড করছি আপনার তো না, এরকম ব্যাপার না। আমরা দুই রকমই করি। ধরুন আপনার অনলাইনে কিছু দেখে নিলেন, আপনাকে ধরুন ফ্যাকাল্টি অনলাইনে কিছু ক্লাস করাচ্ছে, সেটা আপনি বুঝতে পারলেন না, আপনার মনে হচ্ছে না আমার একটা অফলাইনে গিয়ে দেখে নিলে ভালো হয়, আপনি সেটা অফলাইনে একদিন এসে দেখে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস হুম, ধরুন আমার প্রায় আমার যেটা আমার হাজবেন্ডের কাজ ধরুন হুম, ওয়ার্ক ধরুন, সেক্ষেত্রে আমার দিল্লি আর ওয়েস্ট বেঙ্গল করতে হয় হুম, ফ্রিকুয়েন্টলি, হুম, ঠিক আছে। সেক্ষেত্রে কি এটা হতে পারে ধরুন আমি আপনার ক্লাস নিচ্ছি, হুম, ঠিক আছে, হুম, অনলাইনে, আমার মনে হলো যে আমি কোথাও একটু আটকে গেলাম, হুম। সেখানে কি আমি ব্রাঞ্চে গিয়ে অফলাইনে ক্লাস করে আসতে পারি? হ্যাঁ, সেটা একটু আপনাকে আগে থেকে ইনফর্ম করতে হবে। আর তার থেকে বড় কথা, আপনি এই যে ক্লাসেস গুলো পাবেন, সেই ক্লাসেস গুলোর আপনি রেকর্ডেড সেশনসও পাবেন। তো কোথাও ধরুন আপনি আটকে গেছেন, সেটা আপনি রেকর্ডিংস দেখেই এগিয়ে যেতে পারবেন। এবার তারপরেও ধরুন আপনার ডাউট থাকছে, তখন আপনি অফলাইনে দেখে নিলেন, সেটা করতে পারেন। আচ্ছা, ওটা ওটা হবে মানে এই ওটা ব্রাঞ্চে করতে আমি হেল্পের জন্য একটু যেতে পারি ডাউট ক্লিয়ারের জন্য। মানে ব্রাঞ্চ থেকে বলতে বুঝতে পারলাম না। আমি ধরুন আমি আপনার কলকাতা ব্রাঞ্চ থেকে অনলাইন কোর্স করছি, হুম, হুম, ঠিক আছে, হুম। ধরুন আমাকে কোনো কাজের জন্য আমাকে দিল্লিতে 2 মাস থাকতে হলো, আচ্ছা, সেখানে আমার আপনি চাইছেন যে দিল্লির অফিসে আপনি করবেন না, সেইটা করাটা বোধহয় পসিবল হবে না। কারণ আমাদের এটা তো এক্সক্লুসিভলি এখানকার জন্যই। তো আপনি এই কলকাতায় যদি আসছেন, সেক্ষেত্রে আপনি এখানে এসে অফলাইনটা করতে পারেন। আমি হয়তো আপনাকে প্রবলেমটা বোঝাতে পারলাম। আমি বুঝতে এবার পেরেছি। আপনি চাইছেন যে মানে ধরুন আপনি কোনোদিন দিল্লিতে রয়েছেন, সেখানে আপনি ওখানের ক্যাট পয়েন্টে গিয়ে অফলাইনটা করলেন, আবার এখানে অনলাইন করলেন। হ্যাঁ, কারণ আমাদের বিজনেস ওরকম যে আচ্ছা। যেরকম আমি হ্যাঁ, হ্যাঁ, করছি হ্যাঁ, আমি হ্যাঁ, আমি বুঝতে পারছি। না, এইটা হয়তো পসিবল হবে না। মানে আপনি ধরুন যেহেতু এখানে করছেন, আপনি এখানে অফলাইন করতে পারেন। দিল্লির ইনস্টিটিউটে হয়তো ওটাতে আলাদা, মানে সেখানে হয়তো আপনাকে আলাদা করে অ্যাডমিশন নিতে হবে, যেহেতু জায়গাটা আলাদা। এটা তো পসিবল না আমার না, কাছে। তো আপনি যে স্যারের সাথে আপনার কথা হয়েছিল, ওনার সাথে একবার কথা বলে নিন, উনি আপনাকে আরো বেটার এগুলোর ব্যাপারে আইডিয়াস দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে।